সামগ্রিকভাবে সালাউদ্দিন ভাইকে নিয়ে হ্যারাসমেন্ট শুরু হয়েছে। এই হ্যারাসমেন্ট গুলো কারা করেন? আমরা খুব শুরুর দিকে যদি যাই, পিনাকি দাদা, ইলিয়াস ভাই, তারা এই হ্যারাসমেন্টটা করেন। আমরা পিনাকি দাদা যে হ্যারাসমেন্ট গুলো করেন, একটা গুরুত্বপূর্ণ ক্লু ছিল তার, যে সালাউদ্দিন ভাই শিলংয়ে কেন লুঙ্গি পরে আছে। অদ্ভুত না? সালাউদ্দিন ভাই শিলংয়ে লুঙ্গি পরে আছেন কেন? এই প্রশ্নের উত্তর কিভাবে আপনারা দিবেন বলেন তো? সালাউদ্দিন ভাই বা এই উত্তর কিভাবে দেবে? পিনাকি দাদা একজন নারীর চোখের টিপে তার প্যান্টটা খুলে দিয়েছেন, উলঙ্গ অবস্থায় ভিডিওতে এসেছেন, ছবি আছে। সেই ভিডিওগুলো যার আছে, এরকম বিকৃত মন মানসিকতা যার, তিনি সালাউদ্দিন ভাই নিয়ে প্রশ্ন করছেন শিলংয়ে সালাউদ্দিন ভাই কেন লুঙ্গি পরে আছেন। এবং ইলিয়াস সালাউদ্দিন ভাইয়ের নামে হানি ট্র্যাপ সহ বিভিন্ন গল্প সাজালো, কিন্তু কোনটাই কোন নেতৃত্ব সবচেয়ে বেশি সাইবার হ্যারাসমেন্টের শিকার হন? সালাউদ্দিন আহমেদ ভাই সবচেয়ে বেশি সাইবার হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন। প্রথম আলোর একটি ফোল্ডারে সালাউদ্দিন আহমেদ ভাইয়ের নাম বিকৃতভাবে লিখে রেখেছিল একজন সাংবাদিক, সেইভাবে ওয়েবসাইটে আপলোড হয়েছে। আচ্ছা, সালাউদ্দিন আহমেদ ভাইয়ের এই জায়গায় কোনো হাত আছে যে ওই সাংবাদিক তার মানসিক অবস্থা অনুযায়ী সালাউদ্দিন আহমেদ ভাইয়ের নাম বিকৃত করে লিখেছে এবং সেটা ওয়েবসাইটে ওইভাবে এসেছে? সালাউদ্দিন আহমেদ ভাইয়ের কি করণীয় ছিল? ওই গণমাধ্যম সেই সাংবাদিককে এই বিকৃত মন মানসিকতার জন্য তাদের সঙ্গে চাকরিতে রাখবেন না, তাদের সঙ্গে কাজ করবেন না, তাদের একান্ত ইচ্ছা। সামগ্রিকভাবে সালাউদ্দিন ভাইকে নিয়ে হ্যারাসমেন্ট শুরু হয়েছে। এই হ্যারাসমেন্ট গুলো কারা করেন? আমরা খুব শুরুর দিকে যদি যাই, পিনাকি দাদা, ইলিয়াস ভাই, তারা এই হ্যারাসমেন্টটা করেন। আমরা পিনাকি দাদা যে হ্যারাসমেন্ট গুলো করেন, একটা গুরুত্বপূর্ণ ক্লু ছিল তার, যে সালাউদ্দিন ভাই শিলংয়ে কেন লুঙ্গি পরে আছে। অদ্ভুত না? সালাউদ্দিন ভাই শিলংয়ে লুঙ্গি পরে আছেন কেন? এই প্রশ্নের উত্তর কিভাবে আপনারা দিবেন বলেন তো? সালাউদ্দিন ভাই বা এই উত্তর কিভাবে দেবে? পিনাকি দাদা একজন নারীর চোখের টিপে তার প্যান্টটা খুলে দিয়েছেন, উলঙ্গ অবস্থায় ভিডিওতে এসেছেন, ছবি আছে। সেই ভিডিওগুলো যার আছে, এরকম বিকৃত মন মানসিকতা যার, তিনি সালাউদ্দিন ভাই নিয়ে প্রশ্ন করছেন শিলংয়ে সালাউদ্দিন ভাই কেন লুঙ্গি পরে আছেন। এবং ইলিয়াস সালাউদ্দিন ভাইয়ের নামে হানি ট্র্যাপ সহ বিভিন্ন গল্প সাজালো, কিন্তু কোনোটাই শেষ পর্যন্ত প্রমাণ করা গেল না। তাদের সঙ্গে সালাউদ্দিন ভাইয়ের পার্থক্য কি? সালাউদ্দিন ভাই 61 দিন জেল খেটে গুম অবস্থায় ভারতে পাওয়া যায় তাকে। ভারতে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং উনি কারাগারে ছিলেন সেখানে। এই হলো সালাউদ্দিন ভাইয়ের একটা অবস্থা। সেখানে দীর্ঘদিন মামলা লড়াই করেছেন। বাংলাদেশে আসা তার জন্য নিষেধ ছিল, ভারত ত্যাগের নিষেধাজ্ঞা ছিল সেখানে। অন্যদিকে পিনাকি ভট্টাচার্যের কথা বলছি, যে বাংলাদেশে বাংলাদেশে না থেকে, বাংলাদেশকে নিরাপদ মনে না করে ভারতে চলে গিয়েছিল। বাংলাদেশ তার জন্য নিরাপদ না, ভারত তার জন্য নিরাপদ। তাহলে দুজন ব্যক্তির নাম বলছি, একজনকে ভারত গুম করেছে, আর একজন পিনাকি ভট্টাচার্য, যাকে ভারত নিরাপদে আশ্রয় দিয়েছিল। সেই পিনাকি ভট্টাচার্য, সেই ইলিয়াস, তারা সালাউদ্দিন ভাইকে ভারতের দালাল বানাতে চান। কেন এই কাজটি করা হয় বিএনপি নেতৃত্বের দিকে? আমরা খুব করে স্মরণ করি, প্রথম এই হ্যারাসমেন্টের শিকার হন, আমার মনে আছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই। তাকে, তিনি যখন বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন এবং বিএনপি স্পোক পার্সনের মতো ভূমিকা ছিলেন, সমস্ত বিষয়ে তিনি ব্যাখ্যা দিতেন, তখন এই পিনাকি, ইলিয়াস, তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভারতের দালাল বানায় দিল। এবং যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই একটু কম কথা বলা শুরু করলেন, শারীরিক কন্ডিশন, বার্ধক্য, বিভিন্ন কারণে, তখন তাকে, যখন উনি ব্যাকফুটে গেছেন, তখন কিন্তু তাকে নিয়ে বলা বন্ধ করে দিয়েছে। এরপরে কথা বলা শুরু করেছিলেন কিছুটা মাঠ পর্যায়ে। সালাউদ্দিন ভাই তখনও দেশে আসেননি। আমির খসরু ভাই, আমির খসরু ভাই ভারতের প্রতিনিধির সঙ্গে একটা মিটিং করেছে। সেই মিটিং এর একটা ছবি দিয়ে, সেই মিটিং এর একটা ছবি দিয়ে তাকে ভারত দালাল বানানো হয়েছে। এবং যখন উনি কথা বলা বন্ধ করেছেন, এরপরে সালাউদ্দিন ভাই কথা বলা শুরু করলেন, তখনও সালাউদ্দিন ভাইকে আবার ভারতের দালাল বানানো হলো। সামগ্রিকভাবে জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের মধ্যে যারা যখনই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, একটা চক্র, জামাত শিবিরের একটা চক্র, তারা তাকে ভারতের দালাল বানানোর চেষ্টা করেছে। বাস্তবতা কি? বাস্তবতা হলো, আমরা দেখলাম যে এইদিকে
জামাতের আমির শফিকুর রহমান তিনিও ভারতের সঙ্গে মিটিং করেছেন, 6 মাস গোপন রেখেছিলেন। যখন রয়টার্স তাকে প্রশ্ন করেছে, কারণ রয়টার্স সব জেনেই প্রশ্ন করেছে যে ভারতের সঙ্গে আপনার মিটিং হয়েছিল, তখন সে প্রকাশ করেছে। তার আগ পর্যন্ত সে লুকিয়ে রেখেছিল। তো যারা এইভাবে লুকিয়ে রাখে তারা ষড়যন্ত্রমূলকভাবে বিএনপি নেতৃবৃন্দকে আবার ভারতের দালাল বানানোর চেষ্টা করে। এর আগে আমরা একটু স্পষ্ট করি, রুমিন ফারহানা আপু যখন বিএনপির বিষয়গুলোতে ব্যাপকভাবে যুক্তিতর্ক দিয়ে কথা বলতেন এবং তিনি অন্যায়ভাবে অন্যায়ভাবে বিভিন্ন ভিন্ন মতের রাজনীতি ব্যক্তিদেরকে আটক গ্রেপ্তারের বিরুদ্ধে কথা বলছিলেন, তখন রুমিন ফারহানা আপুকেও স্যাবোটেজ করা হয় এবং তাকে ভারতের দালাল বানানো হয়, এবং তার পক্ষে যদি কেউ কথা বলে সেও ভারতের দালাল হয়ে যায়। কিন্তু যখন রুমিন ফারহানা আপু স্বতন্ত্রভাবে নির্বাচন করলেন, তখন থেকে তাকে ভারতের দালাল বলা বন্ধ হয়ে গেছে। সুতরাং এই যে সালাউদ্দিন ভাইকে যে স্যাবোটেজ করছে, সালাউদ্দিন ভাইকে বারবার দালাল বলছে, যারা এটা বলছে তারা কি সালাউদ্দিন ভাইয়ের যোগ্যতার আশেপাশেও আছে? আমার খুব মনে পড়ে যখন সংস্কার কমিশনে আমরা আলোচনা করছিলাম, যখন আলী রিয়াজ সাহেব অথবা আপনার সুশাসনের জন্য নাগরিক তারা বা বিভিন্ন রাজনৈতিক দলেরা কোনো বিষয়ে বুঝতে পারছেন না, তখন সেই বিষয়গুলো পরিষ্কার করতেন সালাউদ্দিন আহমেদ ভাই। এবং সালাউদ্দিন আহমেদ ভাই একটা চলন্ত লাইব্রেরি, চলন্ত সংবিধানের বিশেষজ্ঞ, যাকে আপনি যেই প্রশ্ন করবেন সেই প্রশ্নগুলো উত্তর দিতে পারে। এবং দেখুন, একটা ছোট্ট প্রশ্ন যে রাষ্ট্রপতি কেন ভাষণ দিবে, রাষ্ট্রপতি ভাষণ বয়কট করলো জামাত, এই বিষয়ে জামাত আবার 50 ঘন্টা এর ব্যাখ্যা করতে চাইলো, তারা কথা বলবে এই বিষয়ে। তখন সালাউদ্দিন ভাই কি উত্তর দিয়েছিলেন, যেই বিষয়ে আপনারা বক্তব্যই শুনলেন না সেই বিষয়ে আপনারা 50 ঘন্টা আলোচনা করেন, এবং সেই সেই জায়গাটাতে ব্যাখ্যা কিরকম ছিল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সংবিধান বিষয়ে যে বলেছিল যে সংবিধান অনুযায়ী শেখ হাসিনা 29 সাল পর্যন্ত ক্ষমতায় আছে, এটার ব্যাখ্যা উনি কিভাবে দিয়েছিলেন, যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছে তখন আপনারাই রাষ্ট্রপতির কাছে গেছেন, একটা নির্দিষ্ট ধারা অনুযায়ী আপনারা ব্যাখ্যা চাইছেন, রাষ্ট্রপতি সেই অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দিয়েছে, আপনারা শপথ করেছেন, আপনারা সরকার চালাইছেন, এবং এখন এসে বলছেন শেখ হাসিনা 29 সাল পর্যন্ত ক্ষমতায় আছে। সামগ্রিকভাবে সালাউদ্দিন ভাইয়ের মেধা, প্রজ্ঞা, যোগ্যতা তার সঙ্গে প্রেরণা উঠে তাকে বিভিন্নভাবে মিথ্যা তথ্য দিয়ে স্যাবোটেজ করেছে। এবং তার শেষ পর্যায়ে আমরা দেখলাম যে প্রথম আলোর একটা ফোল্ডারে তার নাম কি নামে লেখা আছে, প্রথম আলোকে কিন্তু তারা খুবই ঘৃণা করে। তাহলে প্রথম আলোর ফোল্ডারে এইরকম লেখা থাকাতে তাদের খুশি হওয়ার কথা, এবং তারা খুশি হয়ে এখন সালাউদ্দিন ভাইয়ের দায় কোথায়, এখানে সালাউদ্দিন ভাইয়ের দোষ কোথায়? এই পুরা ঘটনায় কোনো দোষ নাই, কিন্তু সালাউদ্দিন ভাইকে ধাক্কা মারতে ভাল লাগে, কারণ সালাউদ্দিন ভাই তার মেধা, যোগ্যতা, বুদ্ধিতে কথা বলেন, তিনি আগ্রাসী না, তিনি হিংস্র না, সুযোগ পেয়ে বসেন। এই সুযোগগুলো যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই ছিলেন তার উপর তারা প্রয়োগ করেছে, এইটা আমির খসরু ভাইয়ের উপর প্রয়োগ করেছে, এইটা রুমিন ফারহানার উপর প্রয়োগ করেছে, এবং এইটা সামনে বিএনপিতে আরো কেউ যদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার ক্ষেত্রে তারা প্রয়োগ করবে। তারা তো পারলে তারেক রহমানকেও ভারতের দালাল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ভারতের দালাল বানাই দিতে চায়, কিন্তু তাকে তো আবার মানে এটা বানানো সহজ না, কারণ তার বাবা তো জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার মা বেগম খালেদা জিয়া, যারা ভারতের পিঠে চাবুক মেরে অভ্যস্ত। সুতরাং জাতীয়তাবাদী দল বিএনপি আজকে যে ক্ষমতায় আছে, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাই যে দায়িত্ব পালন করছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে খলিল সাহেব আছে, সামগ্রিকভাবে অর্থ মন্ত্রণালয়ে আমির খসরু ভাই আছে, সবকিছু মিলিয়ে যে সুন্দর ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা জামাত হজম করতে পারছে না। একটা গুরুত্বপূর্ণ খবর দেই, সীমান্তে নাগরিক হত্যা 0 পর্যায়ে আসছে। আমরা দীর্ঘদিন বছরের পরে বছর এই লড়াইটা করছিলাম যে কেন আমাদের সীমান্তে নাগরিক হত্যা হবে, কেন সরকার বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারবে না। মাঝে মাঝে একটা অস্তিত্বই জানান দেয় শত্রুকে যে তোমরা পারলে হত্যা করো, খুন করো আমাদেরকে, এবং সেই শক্তিশালী অস্তিত্ব এখন বাংলাদেশে অবস্থান করছে। বিএনপি অন্তত এমন একটা দল না যারা প্রেস ব্রিফিং করে ভারতের সঙ্গে বন্ধুত্ব চাবে, যেটা জামাতের আমির বলেছিল, ভারতের সঙ্গে শত্রুতা চাই না, ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই। এই বিষয়গুলোকে আমরা ভুলে গেছি। নাকে খড় দিয়ে 28 আগস্ট 2024 সালে জামাত সংবাদ সম্মেলন করে ভারতের সঙ্গে আপোষ করেছিল, এবং 31 আগস্ট 2024 ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল জামাতের বন্ধুত্বের আহ্বান তারা বিবেচনা করবে। এই যাদের পরিচয়, তারা সালাউদ্দিন আহমেদ ভাইকে দালাল বানাতে চায়, খসরু ভাইকে দালাল বানাতে চায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইকে দালাল বানাতে চায়, একটা সুন্দর বাংলাদেশ তৈরি করার পথে
বাধা এই যে পিনাকি, এই ইলিয়াস, এই মববাজরা, হ্যাঁ, এই মববাজরা মানুষকে ভারতের দালাল মনে করে, কিন্তু নিজেরা নিরাপদে ভারতে গিয়ে অবস্থান করেছিল, তাই নয় কি? কয়েকদিন আগে এক সমন্বয়ক দিল্লি না ঢাকা স্লোগান দেয়, সারাক্ষণ সারাক্ষণ স্লোগান দেয়, সেও ভারতে গেছে ভিসার জন্য, গেছে না? বিটকয়েন নিয়ে ওখানে বিব্রত হয়েছে না? তো এইগুলো হলো অবস্থা। আমরা ভারতের আগ্রাসনকে কিভাবে দেখি? ভারতের আগ্রাসন আমরা রুখে দেওয়ার জন্য যে পরিকল্পনা, এটা তারেক রহমান বলেছে, করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, বাংলাদেশকে সবার আগে বিবেচনা করেন, তাহলে আপনি ভারতের দালাল হবেন না, তাহলে আপনি ভারতের কাছে মাথা উঁচু করে থাকবে। সবার আগে বাংলাদেশ মানে কি? আপনি একটা স্বনির্ভর বাংলাদেশ তৈরি করবেন, যেই দিন এই দেশের মানুষ স্বনির্ভর হবে, কারো কাছে মাথা নিচু করতে হবে না। আর যদি আপনি পরনির্ভর হন, তাহলে ভারতের কাছে মাথা নিচু করতে হবে, আমেরিকার কাছে মাথা নিচু করতে হবে, রাশিয়ার কাছে মাথা নিচু করতে হবে, চায়নাকে বাপ ডাকতে হবে। তো বাংলাদেশ যখন সবার আগে বলবেন, তখন আপনি কাউকে বাপ ডাকতে হবে না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।